তোরে দিয়া কিচ্ছু হবে না হারামজাদা। বিরক্তি নিয়ে তো ময়না পাখি, তোমার হাত ধরায় ওর বুকে কাটা লাগছে, আর যদি সারা শরীরে হাত রাখি তাহলে ওর কোথায় কোথায় লাগবে ভাবতে পারছ? ভয়ে আমার কলিজা ঠান্ডা হওয়ার উপক্রম। শুভ্র ভাইয়ার কি দরকার ছিল এসব করার? এখন ফেঁসে গেলাম তো। চোখ ফেটে কান্না আসছে। কেন যে ভাইয়াকে ফোন করে আসতে বললাম না? এখন কি হবে? কালকের খবরের কাগজে নিশ্চয় হেডলাইন বের হবে, গণধর্ষণের শিকার হয়ে এক বালিকার মৃত্যু। না না, বালিকা হবে না, যুবতী হবে। গণধর্ষণের শিকার হয়ে এক যুবতীর ভয়াবহ মৃত্যু। হ্যাঁ, এবার পারফেক্ট। ছেলেগুলো এগিয়ে আসছে আমার দিকে, আমি স্থির দাঁড়িয়ে আছি, পা নাড়ানোর ক্ষমতায় যেন পাচ্ছি না। হঠাৎই পেছনে থেকে কেউ বলে উঠল, ভাবি। কথাটা শুনে কৌতূহলী দৃষ্টিতে পেছনে ফিরে তাকালো সবাই। গোল চশমা চোখে, ঘেমে যাওয়া চিপকানো শার্ট গায়ে, বোকা বোকা চেহারার একটা ছেলে দাঁড়িয়ে আছে। একটু খেয়াল করতেই ছেলেটিকে চিনতে পারলাম। সেই দিন এই ছেলেটায় দৌড়ে এসে বার্গার দিয়ে গিয়েছিল গাড়িতে। সাকিব আমাকে দেখে দ্রুত পায়ে আমার কাছে এসে বলে উঠল, ভাই, আপনারা উনাকে এভাবে আটকে রেখেছেন কেন? যেতে দিন। ওই তুই কে রে? এখান থেকে ফুট নয়তো বাড়ি ফেরার অবস্থায় থাকবি না আর। ধাক্কা দিয়ে। আশ্চর্য, ধাক্কা দিচ্ছেন কেন? ভাবি, আপনি চলুন তো, এদের সুবিধার মনে হচ্ছে না। ওলে ওলে, এই চিকনা এরে বাঁচাইতে আসছে। ভাবি, তোর ভাইয়ের বউ নাকি? তোর ভাইরে যাইয়া বলে দে তার বউ আজ আমার বিছানায়। হা 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 হা। মুখ সামলে কথা বলবেন, উনাকে টাচ করলেও খবর হয়ে যাবে আপনাদের বলে রাখলাম। তাই নাকি? তুই খবর করবি? করে দেখা। কথাটা বলেই একটা ছেলে উড়োনা টেনে নিল আমার। সাথে সাথেই তাদের উপর ঝাঁপিয়ে পড়ল সাকিব। সে হয়তো নিজেও জানত এই ৬-৭ জনের সাথে একা পেরে উঠবে না সে। তবু ছেলেটা শেষ চেষ্টায় ত্রুটি রাখছে না মোটে। আমাকে চিৎকার করে বলে উঠল, ভাবি, পালানো। আমি ওদের বেশিক্ষণ আটকাতে পারব না। দয়া করে দৌড়ান। দৌড়ান ভাবি, ওরা আপনাকে শেষ করে দিবে। যান। আমি তখনও স্থির দাঁড়িয়ে আছি। এই ছেলেটাকে একা ফেলে কি করে চলে যাব আমি? আমাকে বাঁচাতে নিজে মার খাচ্ছে, আর আমি কি না ভেগে যাব? আর কতটুকুই বা যেতে পারব? এই রাতে কি সাহায্য করবে আমায়? হঠাৎই কারো চিৎকারে চমকে উঠে সামনে তাকালাম আমি। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা। সাকিবের মাথা থেকে রক্ত পড়ছে ক্রমাগত, চোখের চশমাটাও ছিটকে পড়ছে রাস্তার মাঝখানে। তবুও খুব কষ্টে বলে উঠল ছেলেটি, প্লিজ ভাবি, যান। ভার্সিটির দিকে যান। শুভ্র ভাই আছে ওখানে। প্লিজ। ছেলেটার কথাটা বুকে গিয়ে বিঁধল। এই ছেলেটাকে বাঁচাতে হবে। আমায় দৌড়াতে হবে। কারো কাছে সাহায্য চাইতে হবে। কি মনে করে নিজের সবটুকু দিয়ে দৌড়াতে লাগলাম। কোথায় যাচ্ছি জানি না। চোখে শুধু ভাসছে সাকিবের মাথা নিয়ে গড়িয়ে পড়া টাটকা রক্ত। কি ভয়ানক চিত্র। কিছুক্ষণ দৌড়ানোর পরই কারো সাথে ধাক্কা খেলাম। চোখ মেলে কোনোরকম দেখতে পেলাম সেই পরিচিত মুখ, সেই উদ্বিগ্ন চোখ। শুভ্র। দাঁড়িয়ে থাকার শক্তিটা আর নেই। গলা দিয়ে কথা বের হচ্ছে না কিছুতেই। মনে হচ্ছে কেউ একজন শক্ত করে চেপে ধরেছে গলা। শরীরের ভোরটা ছেড়ে দিতেই আমায় নিজের সাথে জড়িয়ে নিল শুভ্র। উদ্বিগ্ন কণ্ঠে কত কিছুই বলে চলেছে সে। রোদ, হোয়াট হ্যাপেন্ড? তুমি এই সময় এখানে কেন? কথা বলো, কি হয়েছে তোমার? অনেক কিছুই বলতে চাইছি আমি, কিন্তু শক্তিটা পাচ্ছি না মোটেও। তবু আমায় বলতে হবে, ছেলেটাকে বাঁচাতে হবে। নিজের সবটুকু দিয়ে বলে উঠলাম। সাকিব। ওরা ওকে মারছে। এটুকু বলেই চোখ বন্ধ করে নিলাম। ভয় আর উত্তেজনায় শরীরের ন্যূনতম শক্তিটাও হারিয়ে ফেলেছি। চোখ খুলে রাখারও শক্তি নেই আমার। শুধু শুনে যাচ্ছি চারপাশের কথাগুলো। সারা শরীর থরথর করে কাঁপছে। শুভ্র আমার মাথাটা বুকে চেপে ধরে বলে উঠলেন, সাহেল, সাব্বির, ওদিকে গিয়ে দেখ তো কি হয়েছে। গো ফাস্ট। রোদ, এই রোদ, ওপেন ইউর আইস। বলো কে কি করেছে বলো। এই রোদ, একবার বলো, খুন করে ফেলবো তাকে। এভাবে কাঁপছ কেন? আমি তো আছি। উনি আমায় ক্রমাগত ডেকে চলেছেন। সেসব শুনতে পেলেও উত্তর দেওয়ার ক্ষমতা আমার নেই। কিছুক্ষণ পর বুঝতে পারলাম উনি আমায় কোলে তুলে নিয়েছেন। আমি যেন শূন্য ভাসছি। নরম কোনো জায়গায় শুইয়ে দিলেন আমায়। ঠিক তখনই কানে এলো কারো কথা। দোস্ত, সাকিব ছেলেটাকে ব্যাপক মেরেছে ফারুকেরা। ওকে হসপিটালে পাঠিয়েছি। প্রচুর ব্লিডিং হচ্ছে, আল্লাহ জানে কি হবে।
কেন মেরেছে? সাকিব বাচ্চা একটা ছেলে, ও তো কোনো রকম বেয়াদবি করার ছেলে নয়। তাহলে? আসলে ওরা রোদেলার সাথে উল্টাপাল্টা কিছু করতে চেয়েছিল, ওকে বাঁচাতে গিয়েই। শুভ্র আর কোনো কথা শোনা গেল না। কিছুক্ষণ পর হালকা করে বলে উঠল, ওকে। প্রায় আধা ঘন্টা হাতে পায়ে মালিশ করার পর শরীরে শক্তি পাচ্ছি আমি। মিটমিট করে চোখ মেলে তাকাতেই শুভ্র মুখটা ভেসে উঠল সামনে। শুকনো মুখে রক্তরাঙা দুটি চোখ। আমাকে চোখ মেলে তাকাতে দেখেই উজ্জ্বল হয়ে গেল উনার মুখ। আমাকে এক হাতে নিজের সাথে জড়িয়ে নিয়ে গাড়ি স্টার্ট দিলেন উনি। কিছুক্ষণ পরই গাড়ি থেমে গেল। আমাকে কোলে তুলে নিয়ে সরাসরি ঢুকে গেলেন ডক্টরের চেম্বারে। আমার মাথায় শুধু একটা কথাই ঘুরছে, সাকিব ছেলেটা ঠিক আছে তো? ডক্টর আমায় ঘুমের ঔষধ দিয়েছেন, কিন্তু চোখ বুঝতে ইচ্ছে করছে না। শুভ্র ভাইয়াকে সাকিবের কথাটা জিজ্ঞেস করতে ইচ্ছে করছে খুব, কিন্তু পারছি না। কোনোরকম ঘুমের ঢুলুঢুলু প্রশ্নমাখা চোখে শুভ্র ভাইয়ার দিকে তাকালাম। উনি কি বুঝতে পারবেন আমার প্রশ্ন? আমার মন পড়ার ক্ষমতা কি তার আছে? আমাকে অবাক করে দিয়ে শুভ্র ভাইয়া আমার ডানহাতে হালকা চাপ দিয়ে বলে উঠলেন, সাকিব আইসিইউতে আছে, ঠিক হয়ে যাবে ও, চিন্তা করো না, তুমি একটু ঘুমাও, ইউ নিড রেস্ট। উনার কথায় কোনো আশা খুঁজে পেলাম না আমি, কিন্তু কিছু বলতেও পারলাম না। তার আগেই গহীন ঘুমে তলিয়ে গেলাম। জানি না কতক্ষণ ঘুমিয়েছি। চোখ মেলে দেখি বাবা মা, ভাইয়া, মামু, মামানি, অভ্র ভাইয়া সবাই দাঁড়িয়ে আছে গম্ভীর মুখে। আমাকে চোখ খুলতে দেখেই ওদের মুখে খুশির ঝিলিক খেলে গেল। চারপাশে কোথাও শুভ্র ভাইয়াকে দেখতে পেলাম না। সাকিব ছেলেটার কিছু হলো না তো? আমি কথা বলতে পারছি না, ব্যাপারটা খেয়াল করা মাত্রই এক ধরনের অস্থিরতা শুরু হয়ে গেল আমার মাঝে। মাকে কাছে ডাকার চেষ্টা করছি কিন্তু পারছি না, কারণ শরীরের কোনো অঙ্গ নড়ানোর শক্তিই আমার নেই। অনেক চেষ্টা করেও পারছি না। ছটফট করছি, জোরে জোরে শ্বাস নিচ্ছি। কি হচ্ছে আমার সাথে? কেন হচ্ছে? এক সময় ডক্টর এলেন, আমার পাশে এসে বলে উঠলেন, রিল্যাক্স মামনি, রিল্যাক্স। আই নো তুমি কথা বলতে পারছো না, শরীর নাড়াতে পারছো না। একটু শান্ত হও, আমি তোমাকে ব্যাপারটা বুঝিয়ে বলছি। ইউ আর আ ইন্টেলিজেন্ট গার্ল। সবারই এক ধরনের ফোবিয়া থাকে, কেউ অন্ধকারে ভয় পায়, কেউ পানিতে, কেউ কোনো জীবজন্তুতে। তোমার ফোবিয়াটা হলো রক্তে। তুমি রক্তে ভয় পাও, প্রচণ্ড রকম ভয় পাও। তুমি যে পরিস্থিতিতে ছিলে তাতে যেকোনো মেয়েই ভয় পেয়ে যাবে, এটা স্বাভাবিক। বাট তোমার সামনে ঘটা ঘটনাগুলো, তোমার দেখা রক্ত, এসব তোমার ব্রেন মেনে নিতে পারেনি, যার প্রভাব তোমার শরীরে পড়েছে। তুমি তোমার শরীরের কার্যক্ষম হারিয়েছ, সাথে কথা বলার শক্তি, কিন্তু ব্রেন সচল এবং সম্পূর্ণ সুস্থ। কিন্তু তোমার সমস্যাগুলো সাময়িক। 24 ঘন্টার মধ্যে তোমার শারীরিক কার্যাবলী আবারও শুরু হবে। নো টেনশন। কিন্তু কথা কবে থেকে বলতে পারবে তা বলতে পারছি না, তবে খুব শীঘ্রই সব ঠিক হয়ে যাবে। অতিরিক্ত ভয়ের কারণে তোমার ব্রেনের রক্ত সঞ্চালন প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, তাই এমনটা হয়েছে। তবু কনফিডেন্স রাখো, হাইপার হলে এর থেকেও বড় সমস্যায় পড়তে পারো। আমি তোমায় ঘুমের ইনজেকশন দিচ্ছি। আশা রাখছি তুমি ট্রামাটা কাটিয়ে উঠতে পারবে আর শারীরিক কার্যক্ষমতা ফিরে পাবে। তোমাকে মেন্টালি স্ট্রং থাকতে হবে। ইউ ক্যান ডু ইট ট্রাই, ওকে। ডক্টর একটানা বলে গেলেন। আমিও শুনে যাচ্ছি, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। মায়ের কান্নার আওয়াজ পাচ্ছি। আমি কি কখনোই সুস্থ হতে পারবো না? কথা বলতে পারবো না? আচ্ছা, সাকিব নামের ছেলেটা সুস্থ আছে তো? এমন ছেলে এখন পাওয়া যায় না। আমাদের সমাজের ছেলেরা 2 শ্রেণীতে ভাগ হয়ে গেছে এখন। 1. পশু শ্রেণী, 2. কাপুরুষ শ্রেণী। কিন্তু সাকিব এই 2 শ্রেণীর কোনোটারই আওতায় পড়ে না। ওকে আমাদের এই নষ্ট সমাজে বড্ড প্রয়োজন। ভাবতে ভাবতেই চোখ ভার হয়ে এলো ঘুম। এই ঘুম থেকে আর উঠতে পারবো তো? শুভ্র ভাইয়া কোথায়? উনি কি এই ছেলেগুলোকে এমনি ছেড়ে দিবে? ম্যাপেল পাতা। গভীর ঘুমেও কপালে কারো ঠোঁটের স্পর্শ পাচ্ছি। কেউ কপালে বারবার ঠোঁট ছুঁয়ে চলেছে। কপালে টপাটপ পানি পড়ছে। আচ্ছা, আমার কেবিনের ছাদ কি ফুটো করা? বৃষ্টির পানি পড়ছে? না কেউ কাঁদছে? কে, মা নাকি আপু, নাকি অন্য কেউ? অনেক কষ্টে চোখ মেলে তাকলাম। ঘাড়টা আস্তে করে ঘুরিয়ে দেখলাম কেউ নেই। দরজা নড়ছে মাত্রই কেউ বেরিয়ে গেল। কে ছিল ওটা? কপালে হাত রেখে পানির অস্তিত্বও পেলাম। তার মানে হিলুসিনেশন ছিল না, সত্যিই কেউ ছিল এখানে। কিন্তু কে? হঠাৎ করেই খেয়াল করলাম আমি হাত নাড়াতে পারছি।
কিন্তু পাটা এখনো ভারী। কথাও বলতে পারছি না, নিজেকে অসহায় লাগছে। এভাবে শুয়ে থাকার কোনো মানে হয়? একটু পরই ডাক্তার এলো, আমাকে খাবার খাওয়াতে বলে বেরিয়ে গেলেন। কিছুক্ষণের মধ্যেই দুনিয়ার সব খাবার এনে আমার সামনে রাখল মামু। এই সব এক্সপেন্সিভ বিশ্রী খাবার দেখেই চোখ মুখ কুঁচকে গেল আমার। আমাকে ধরে বসিয়ে রাখা হয়েছে, অনবরত এটা ওটা খাবার জন্য জোর করে চলেছে মা। কিন্তু আমিও প্রতিজ্ঞাবদ্ধ, এসব কিছুতেই খাব না। আমি কথা বলতে পারছি না বলে এরা আমার পছন্দের গুরুত্ব দেবে না? এটা কেমন কথা? 1 ঘন্টা যাবৎ চেষ্টা করে আম্মু তুমুল বিরক্তি নিয়ে বলে উঠলেন, না খেলে এভাবেই মুখ বন্ধ হয়ে পড়ে থাকতে হবে। বুঝতে পারছিস? মারে খেয়ে নে না, জেদ করে না শোনা। তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস? আমি চুপচাপ মুখ ফুলিয়ে বসে আছি, আমার মধ্যে কোনো হেলদুল নেই। তখনই দরজা খুলে ভেতরে ঢুকেই বলে উঠল কেউ, ফুপ্পি, তুমি বাসায় গিয়ে রেস্ট নাও, আমি ওকে খাওয়াচ্ছি। মা ঘাড় ঘুরিয়ে শুভ্রকে দেখতে পেয়েই বলে উঠলেন, তুই পারবি? আমি 1 ঘন্টায় মুখটা খুলাতে পারলাম না। এত ফাজিল হয়েছে মেয়েটা, অসুস্থ অবস্থায় ফাজলামও যাবে না। পারবো ফুপ্পি, তুমি যাও তো। মিষ্টি হেসে, সিউর, 100%, আচ্ছা তাহলে তুইই চেষ্টা করে দেখ, আমি আসছি। মা চলে যেতেই উনি বেডের সামনে রাখা চেয়ারে বসে পড়লেন। হাতের ব্যাগটা পাশে রেখে হাত পা টান টান করে মাথা পিছনের দিকে হেলিয়ে করে বসলেন। উনার গলার একটা অংশ উঁচু হয়ে আছে, বারবার উঠানামা করছে। অন্যরকম সুন্দর লাগছে ওনাকে। পরনে সাদা কালো চেক শার্ট, ব্রাউন কালার জিন্স, হাতাটা কনুই পর্যন্ত গুটানো, বাম হাতে ব্যান্ডেজ, ডান হাতে ঘড়ি, চোখ দুটো লাল হয়ে ফুলে আছে। মনে হচ্ছে সারারাত ঘুমোননি উনি। সিল্কি চুলগুলো আজ প্রথম অগোছালো, কেমন পাগল পাগল ভাব চোখে মুখে। এই পাগল চেহারাটায় অন্য কাউকে পাগল করার জন্য যথেষ্ট। আমি চুপচাপ উনার দিকে তাকিয়ে আছি। উনি এবার সোজা হয়ে বসলেন, ডান হাতে চুলগুলো তো হাত চালিয়ে বললেন, খাচ্ছ না কেন? ক্ষুধা পাইনি? আমি মুখ ফুলিয়ে চুপচাপ বসে গোলগোল চোখে উনার দিকে তাকিয়ে আছি। উনি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকেই মাথা নিচু করে মুচকি হেসে অন্যদিকে তাকিয়ে হেসে দিলেন। আমি উনার হাসি দেখে ভ্রু কুঁচকে তাকালাম। উনি আমার দিকে তাকিয়ে হাসি কন্ট্রোল করে বলে উঠলেন, রোদ ইউ নো হোয়াট, তুমি সবসময় এমন মুখ ফুলিয়ে চুপ করে বসে থাকলেও ব্যাপারটা খারাপ হবে না। ইউ আর লুকিং সো কিউট। গুলুমুলু গাল, গাল টেনে, উনার এমন বিহেভ আমার জন্য অপরিচিত। আমি ভ্রু কুঁচকে ঠোঁট উল্টে তাকিয়ে আছি। উনি আবারও বলে উঠলেন, ভ্রু কুঁচকাবে না, এখন বলো খাবে না? খেতে ইচ্ছে করছে না? আমি চুপচাপ উনার দিকে তাকিয়ে আছি, বাচ্চাদের মতো কুটুর কুটুর চোখে তাকিয়ে আমার অসহায়ত্ব বুঝানোর চেষ্টা করছি। উনি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে হালকা গলায় বললেন, ওকে নার্স, নার্স। তৎক্ষণাৎ দরজা ঠেলে রুমে ঢুকল একটা অল্প বয়সী নার্স। সেও টুকুর টুকুর চোখে তাকিয়ে আছে শুভ্র দিকে। শুভ্র মুচকি হেসে বলল, এক্সকিউজ মি, এই খাবারগুলো নিয়ে যান। নার্সটা এখনও দাঁড়িয়েই আছে। মেয়েটাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে অন্যদিকে মুখ ঘুরিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে ঘাড় ঘুরিয়ে রাগী চোখে তাকিয়েই বলে উঠলেন, আপনি কি যাবেন? এবার নার্সটা নড়েছে উঠল, খাবারগুলো নিয়ে বেরিয়ে গেল। আমি আগের মতোই শান্ত হয়ে বসে আছি। ক্ষুধা লেগেছে ব্যাপক। এই খাটাসটা যে খাবার পাঠিয়ে দিল তো আমি খাবো কি? এই সাদা বিলাই কি সুযোগের সৎ ব্যবহার করে আমাকে শাস্তি দেওয়ার পায়তারা করছে নাকি? এবার উনি পাশের ব্যাগ থেকে খাবারের বাটি বের করে প্লেটে সাজাতে লাগলেন। আমি চোখ বড় বড় করে তাকিয়ে আছি। একদম নর্মাল খাবার এনেছেন উনি, বেগুন ভাজি, ছোট মাছের চচ্চড়ি, শাক পাতা, ডালের বড়া। খাবারগুলো দেখেই মুখে পানি এসে গেল আমার। উনি হাত ধুয়ে প্লেটটা সফটলি হাতে নিলেন, আমার মুখের সামনে খাবার ধরে বললেন, হা করো। আমিও তাড়াতাড়ি মুখে নিয়ে নিলাম। কথায় আছে না, পেট ঠান্ডা তো সব ঠান্ডা। এই মুহূর্তে উনাকে একটা কিসি দিয়ে দেওয়া উচিত। উনি কিভাবে জানলেন এসব আমার ভালো লাগবে? হঠাৎই উনার ফোন বেজে উঠল। বামহাতে ফোনটা ধরে লাউডে দিয়ে বেডে রাখলেন। হ্যালো। হ্যাঁ সাহেল বল। দোস্ত সাকিবের তো এখনও জ্ঞান ফিরল না, আর 2 ঘন্টা আছে অবজারভেশনের। এইবার আমার ভয় লাগছে ছেলেটা বাঁচবে তো? উনি আমার দিকে একবার তাকিয়েই বলে উঠলেন, টেনশন নিস না, ঠিক হয়ে যাবে। ঠিক ওকে হতেই হবে। হুম।
আল্লাহ ভরসা। আর শোন, তোর কথা মতো বেশ কিছু মসজিদে সাকিব আর সানশাইনের জন্য জুমার নামাজের পর দোয়া আর কুরআন খতমের ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা পিচ্ছি মেয়েটা কেমন আছে? ভালো। বকবকানিটা নেই। তেজ আগের মতোই আছে। হা 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 হা। তুইও না। আচ্ছা আর একটা কথা, ফারুককে কি এখন হসপিটালে পাঠাবো? যে পরিমাণ রক্ত গড়িয়েছে, আরও পড়লে তো ব্যাটা মরে যাবে। এ নিয়ে তোর সাথে পরে কথা বলছি। বাই। কথাটা বলেই ফোনটা কেটে দিলেন উনি। আমি বিস্ময়মাখা চোখে উনার দিকে তাকিয়ে আছি। মাথায় চলছে সাকিবের কথা। ছেলেটা বাঁচবে তো? ওর কিছু হয়ে গেলে নিজেকে ক্ষমা কিভাবে করব আমি? চোখ দিয়ে ফোঁটা পানি গড়িয়ে পড়ল। উনি পাশের টেবিল থেকে টিস্যু এগিয়ে দিয়ে বললেন, উদ্ধৃতি চিহ্ন। চোখ মুছে, খবরদার চোখের পানি পড়ছে তো খুন করে ফেলব। সারাটা রাত টেনশনে রেখে এখন কাঁদছ। আরেকটা ফোঁটা পড়লে এখনই খিচে দিব এক চড়। আমি কাদো কাদো চোখে উনার দিকে তাকিয়ে আছি। দেখো কেমন ফাজিল ছেলে, আমার এই অবস্থায় ও আমায় চড় মারতে চাইছে। খাটাস একটা। আজ কথা বলতে পারছি না বলে যা ইচ্ছে তাই বলবে নাকি? অবজারভেশনের লাস্ট আধা ঘন্টায় জ্ঞান ফিরেছে সাকিবের। এখন সে সুস্থ। কথাটা শুনেই আনন্দে মনটা ভরে উঠেছিল আমার। হসপিটাল জিনিসটা আমার কোনো কালেই ভালো লাগে না, তবুও থাকতে হচ্ছে আমায়। বেডের উপর পা ছড়িয়ে বসে গেমস খেলছি। আশেপাশে কেউ নেই, সবাই বাসায় গেছে। হঠাৎ করে কোথা থেকে শুভ্র ভাইয়া এসে ধূপ করে বেডে শুয়ে পড়লেন। আমি করে তাকিয়ে আছি। উনি হুট করে আমার হাতের ফোনটা নিয়েই বলে উঠলেন, কি গেম খেলো? আমি ইঞ্জেলা খেলছিলাম। মাত্রই গোসল করাইছি, খাওয়াতেও দিল না খাটাসটা। উনি স্ক্রিনের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে বলে উঠলেন, ওহ মাই গড, লাইক সিরিয়াসলি তুমি এসব বাচ্চাদের গেমস খেলো? আরে আজকে তোমার বিয়ে হলে কালকেই তো বাচ্চার মা হয়ে যাবা, তখনও এসব খেলবা? আমি কিছু বলছি না, চুপ করে টুকুর টুকুর চোখে তাকিয়ে আছি। কথা বলতে পারলে কিছু করা কথা শোনানো যেত উনাকে, কিন্তু আপাতত ইচ্ছেটা চাপা দিতে হচ্ছে। উনি ফোনটা পাশে রেখে হতাশ গলায় বলে উঠলেন, তোমার বেবি হওয়ার পর তুমি আর প্রিন্সেস মোবাইল নিয়ে কোমর বেঁধে ঝগড়া করছো, তাও জাস্ট বিকজ এই ফালতু গেম খেলবে বলে। ভাবা যায়? আমি তো কল্পনা করেই শিহরিত। আমি এবারও চুপ। উনি হুট করে উঠে একদম দাঁড়িয়ে গেলেন। পকেটে হাত দিয়ে পা হালকা ফাঁক করে টানটান হয়ে দাঁড়িয়েই বলে উঠলেন, ওই সাকিবকে দেখতে যাবা? আমি উনার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছি। কথা বলার এবিলিটি থাকলে প্রথম যে কথাটা উনাকে বলতাম তা হল, আচ্ছা আপনি তো মাত্র গেলেন ২০ মিনিট হল, এখান থেকে বাসায় যেতে লাগে ১০ মিনিট। যদি গাড়ি খুব জোরে চালানো হয় তবে এই ২০ মিনিটে আপনি ফ্রেশ হয়ে খেয়ে আসলেন কেমনে? উনার চুল ভেজা, তার মানে গোসল করেছেন। পরনে লাল রঙের টি শার্ট আর 3/4 প্যান্ট, পায়ে একজোড়া চটি জুতা। কি অদ্ভুত ড্রেস পরে এসেছেন উনি। তবু মনে হচ্ছে উনি এই ড্রেসটা না পরলে মারাত্মক একটা ভুল করতেন। এই পরিবেশে যেন শুধুমাত্র এই পোশাকই মানায়। লেপ্টে থাকা ভেজা ভেজা পায়ের লোমগুলো গিয়ে আকর্ষণীয়। উনি আমার দিকে ঝুঁকে এসেই বলে উঠলেন, কি যাবা? আমি উনার চোখের দিকে তাকালাম। উনি ভ্রু নাচিয়ে প্রশ্ন করলেন যাব কি না। আমিও ফতাফত নেমে পড়লাম বেড থেকে। যেই না দরজার দিকে পা বাড়ালাম উনি গম্ভীর গলায় বলে উঠলেন, দাঁড়াও। আমি পেছনে ফিরে ভ্রু কুঁচকে তাকাতেই বেডের উপর রাখা আমার কাপড়ের ব্যাগ থেকে একটা ওড়না বের করে জড়িয়ে দিলেন আমার গায়ে। সঙ্গে গা ঝালানো একটা কথাও বললেন, ওড়না ছাড়াই দৌড়াচ্ছ, পারলে বুঝি জামাটাও রেখে যেতে? এই কথা শোনার পর মনে প্রথম যে কথাটা উদয় হয়েছিল তা হল, ব্যাটা তোর বউ মেথরের সাথে ভাইগা যাব, দেইখা নিস। আমি রাগী চোখে উনার দিকে তাকিয়ে আছি। উনি সেদিকে পাত্তা না দিয়ে বলে উঠলেন, এত ফুসফুস করে লাভ নেই। কথা নাই তবু তেজ ১৬ আনা। চলো। ধমক দিয়ে। আজ কথা বলতে পারি না বলে এভাবে অপমান? এই সাদা বিলাইকে যদি আমি না কাদাইছি তো আমার নামও রোদনা। হুহো। সাকিব বেডে শুয়ে আছে। বাম হাত আর ডান পা প্লাস্টার করা, মাথায় ব্যান্ডেজ, শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন। আমাদের দেখেই হাসিমুখে বলে উঠল সাকিব, ভাবি ভালো আছেন? আমি মুচকি হাসলাম মাত্র। সাথে সাথেই পাশ থেকে বলে উঠল শুভ্র, সাকিব তোর ভাবির ব্যাটারি ডাউন হয়ে গেছে, আপাতত কথার স্টক শেষ।
আমি রাগী চোখে উনার দিকে তাকিয়ে আছি আর সাকিব অবাক চোখে তাকিয়ে আছে আমার দিকে। শুভ্র এবার একটু গম্ভীর হয়ে সাকিবের ডান হাতে হাত রাখলেন, অন্য হাত রাখলেন মাথায়। সাকিব উনার দিকে তাকিতেই বলে উঠলেন, থ্যাঙ্কস রে, জান বাঁচাই দিছিস তুই। এই পিচ্ছিটা আমাদের ফ্যামিলির জান, সেই হিসেবে আমাদের জানটা বাঁচিয়ে দিয়েছিস রে ভাই। ওর কিছু হলে জাস্ট পাগল হয়ে যেতাম। আমি তাকাতেই বাবা, ফুপ্পি একদম পাগল হয়ে যেত। থ্যাঙ্কস আ লট। সাকিব মুচকি হেসে বলে উঠল, ভাই, ধন্যবাদের জন্য আমি এসব করিনি, করেছি মানবতার খাতিরে। কাল চমি সেখান থেকে পালিয়ে আসলে মেয়েদের মনে ছেলেদের জন্য একটা ঘৃণা, একটা অবিশ্বাসী তৈরি হতো। যদিও ছেলেদের প্রতি মেয়েদের বিশ্বাস এখন নাই বললেই চলে, কিন্তু সব ছেলে তো এক নয়। এখনও অনেক ছেলেরা কাপুরুষের সমাজে মা বোনকে বাঁচাতে বীরত্ব দেখায়। আমার তো কিছুই হয় নাই ভাই, দুদিনেই ফিট হয়ে যাব। ওখান থেকে পালিয়ে আসলে মনটা একদম আনফিট হয়ে যেতে ভাই, নিজের চোখেই নিচে নেমে যেতাম। কিছুদিন আগে আপনিই বলছিলেন ভাই, জীবন নয় আত্মসম্মানটা আগে। আত্মসম্মান হারিয়ে মরে মরে বাঁচার চেয়ে আত্মসম্মান নিয়ে মরে গিয়ে বেঁচে যাওয়া অনেক ভালো। আমিও সেটাই মানছি। ঠিক করছি না ভাই? একদম ঠিক করেছিস। আম প্রাউড অফ ইউ ছোটে। আমি চুপচাপ দাঁড়িয়ে শুনে যাচ্ছি। ছেলেটার প্রতি এক অদ্ভুত শ্রদ্ধাবোধ কাজ করছে আমার মাঝে। সাকিব আমার দিকে তাকিয়ে হেসে উঠে শুভ্র ভাইয়ের দিকে তাকিয়ে আবারও বলে উঠল, ভাই, ভাবি কি আর কথা বলতে পারবে না? আরে না, তোর ভাবি সাময়িকভাবে চুপ করে আছে। পৃথিবীর মানুষকে একটু শান্তি দিচ্ছে আর কি, ক্ষণিকের শান্তি। দুদিন পর আবারও বকবক পকপক শুরু হয়ে যাবে, নো টেনশন। শয়তানি হাসি দিয়ে ব্যাটা বজ্জাতটা সুযোগের সৎ ব্যবহার বেশ ভালোই করছে, কিন্তু আমিও কম কিসে দিলাম উনার পায়ে জোরে এক পাড়া। এখন বুঝো ঠেলা। উনি লাফিয়ে উঠে বলে উঠলেন, উফফো, পাড়া দিলে কেন? আমি নাক মুখ খিচে উনার পকেট থেকে ফোনটা ছিনিয়ে নিয়ে একটা মেসেজ টাইপ করে উনার সামনে ধরলাম। আমাকে তোর ভাবি বলছেন কেন? মেসেজটা দেখে ভ্রু কুচকে বলে উঠলেন উনি, আরে, সাকিবের যেন বুঝতে সুবিধা হয় তাই বললাম আর কি। বাচ্চা মানুষ না ও, তার উপর মাথায় আঘাত পাইছে বুঝই তো। ডেঞ্জারাস ব্যাপার স্যাপার। এবার আমি আরেকটা মেসেজ টাইপ করে সাকিবের সামনে দরলাম। আমাকে ভাবি ডাকেন কেন? হুয়াই? সাকিব মেসেজটা পড়ে মুচকি হেসে বলে উঠল, আসলে কি ভাবি, আপনাকে দেখলে আমার মন আর মুখ দুটোই খালি ধাক্কায় বলে ভাবি বল। তাই ভাবি বলে ফেলি। মা বলে মনের কথা শুনতে হয়, মনের আওস অপূর্ণ রাখতে নাই। বুঝেনি তো, মায়ের আদেশ। আমি আবারও কিছু লিখব তখনই একটা নার্স দরজা ঠেলে ভেতরে ঢুকল। এই নার্সই সেই নার্স, যে শুভ্র ভাইয়াকে দেখে হ্যাং মারে বারবার। এবারও তার ব্যতিক্রম হল না। কি বলতে এসে সেটা ভুলে অপলক তাকিয়ে রইল শুভ্র মুখের দিকে। আমি একবার শুভ্র তো একবার নার্সের মুখের দিকে তাকাচ্ছি। আহা, বেচারি ক্রাশ খাইছে, কিন্তু শুভ্র ভাইয়ের সেদিকে পাত্তা নাই। সে এদিক ওদিক তাকিয়ে এটা সেটা দেখছে, কখনো বা আমার দিকে তাকাচ্ছে। আমার খুব ইচ্ছে করছে শুভ্র ভাইয়াকে বলি, ভাইয়া, নার্স বেচারি কেরাশ খাইছে, একটু তার দিকে মুখ তুলে তাকান, কিন্তু বলা হলো না। অতঃপর অন্য একটি নার্স এসে বলল রুম ফাঁকা করতে এবং আমার ঔষধের টাইম হয়ে গেছে। যুবতী নার্সটা আমায় ঔষধ খাওয়াবে, আমি যেন কেবিনে যাই। কথাটা বলা শেষ হতেই শুভ্র ভাইয়া বলে উঠলেন, নো, এই ভদ্রমহিলাকে নিয়ে যান। উনাকে খাওয়াতে হবে না ঔষধ। উনাকে দেখে মনে হচ্ছে না উনি এই দুনিয়ায় আছেন। পরে উল্টাপাল্টা কিসব ঔষধ খাইয়ে দিবে। আমি ওকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না। আমার তার যত্ন আমি নিতে পারব। ইউ মে গো নাও। বাট স্যার, এটা ওর ডিউটি। ডিউটি মাই ফুট। কি ডিউটি করছেন দেখতেই পারছি। উনার ফলিস ডিউটি করতে গিয়ে আমার পেশেন্ট মরে যাক, তাই না? দেখুন আপনারা আপনাদের কাজে যান, ওর জন্য আমি একাই যথেষ্ট। গো নাও। নার্স দুটো বেরিয়ে যেতেই আমরাও বেরিয়ে এলাম। গাল ফুলিয়ে হাঁটছি। আমার কতগুলো কথা মিস হয়ে যাচ্ছে। উফ্ফো, ভাল্লাগে না। হুহো, হাঁটতে হাঁটতেই উনি বলে উঠলেন, এভাবে গাল ফুলিয়ে রেখো না প্লিজ। বুকে হাত দিয়ে এখানে ব্যথা লাগে। উনার কথা শুনে কি রিয়েকশন দিব বুঝতেছি না। উনি কি মিন করলেন? আমার গাল ফুলানোর সাথে উনার বুকের ব্যথার সম্পর্ক কি? বেডে পা ঝুলিয়ে বসে আছি। শুভ্র ভাইয়া ঔষধের ডেট চেক করছে সব ঠিক আছে কিনা।
হঠাৎ দরজা ঠেলে ভেতরে ঢুকে এলো সেই নার্স। নার্সটাকে দেখেই চোখ দুটো চিকচিক করে উঠল আমার। উহো, এখন হবে বাংলা সিনেমা। শুভ্র দরজায় শব্দ শুনে পেছনে ফিরে তাকিয়েই ভ্রু কুঁচকাল। নার্সটি কাঁপা কাঁপা গলায় বলল, স্যার আমি উনাকে ঔষধ খাইয়ে দিচ্ছি, আপনার কষ্ট করতে হবে না। আপনাকে আমি আসতে বলেছিলাম, আর আপনার কি মনে হয় ওকে ঔষধ খাওয়ানো আমার জন্য কষ্টের ব্যাপার? নট অ্যাট অল। আর আমার রোদের জন্য, আমাদের রোদের জন্য এত নার্স বা অ্যাসিস্ট্যান্ট লাগবে না। আম এনাফ ফর হার, সো ইউ জাস্ট গেট লস্ট। ইচ্ছে করছে মাটিতে গড়াগড়ি দিয়ে হাসি বাট চেপে গেলাম। ঠোঁট চেপে মুচকি হাসছি। শুভ্র আমার দিকে তাকিয়েই ধমকে উঠল, হাসছ কেন? হাসবে না একদম। আর আপনি এখনো দাঁড়িয়ে আছেন কেন? বিরক্ত না করে জানত। নার্সটা এখনো দাঁড়িয়ে চুপচাপ তাকিয়ে আছে শুভ্র দিকে। শুভ্র ভাই যে সেইরকম অস্বস্তিতে আছে তা উনাকে দেখেই বোঝা যাচ্ছে। উনি এবার আমার দিকে তাকিয়ে বলে উঠলেন, রোদ একে যেতে বলবা প্লিজ। হাঁ করে তাকিয়ে থাকার কি আছে? আমি কি এলিয়েন, যার তাকানোর কথা তার তাকানোর খবর নাই? আসছে আরেক পাগল। হেই ইউ, জাস্ট গো না, ধমক দিয়ে। এবার নার্সটা ছুটে বেরিয়ে গেল। ধেত, এত বিনোদন মিস করে যাচ্ছি জাস্ট বিকজ আমি কথা বলতে পারি না বলে। উনি তো রেগে মেগে শেষ। আমি হাত নেড়ে উনাকে আমার দিকে তাকাতে বললাম। তারপর হাতার মুখের ইশারায় কথা বলতে লাগলাম। আশ্চর্যের ব্যাপার, উনি আমার কথা বুঝতে পারছেন। আচ্ছা, উনি কি লিপ রিডিং জানে নাকি? আমি কথা বলার মতো করেই ধীরে ধীরে সাউন্ডহীনভাবে বললাম, শি ইজ ক্রাশড অন ইউ। আই নো, বাট আম ক্রাশড অন আনাদার ওয়ান। কথাটা শুনেই চোখ বড় বড় করে কৌতূহলী চোখে তাকিয়ে বলে উঠলাম, রিয়েলি? ইয়াহ। আমি উনার হাত ধরে ঝাঁকাচ্ছি। মেয়েটাকে শুনব বলে। উনি মুচকি হেসে বলে উঠলেন, শুনতে চাও? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ জানালাম। উনি আমার মুখের দিকে এগিয়ে এসে বললেন, সিউর। আমি আবারও মাথা নাড়লাম যে আমি শুনতে চাই। উনি এবার আরও কাছে এসে আমার কানে কানে ফিসফিস করে বলে উঠলেন, আমার বলতে ইচ্ছে করছে না। এই কথা শোনার পর ইচ্ছে করছিল চুল সব টেনে ছিঁড়ে ফেলি। পাশে কাপড়ের ব্যাগ থাকায় ওটা হাতে নিয়েই মারতে লাগলাম উনাকে। বলবি না তো? জিজ্ঞেস করলি কেন, শুনব কি না? উনি রুম কাঁপিয়ে হাসতে লাগলেন। আমার হাত দুটো শক্ত করে ধরে বলে উঠলেন, এভাবে মারে? মরে যাব তো। আচ্ছা বাবা বলছি, তবু মারামারি স্টপ রাখো। এবার আমি চুপচাপ শান্ত হয়ে বসলাম। আজ উনি আমাকে আবার টাচ করেছেন কিন্তু কোনো ফিল আসেনি। ওই আননোন পার্সনের স্পর্শ আমার শরীরের স্নায়ু আর ধরে রাখতে পারেনি। স্পর্শটা ভুলে গেছি, নয়তো চেক করা যেত। উনি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে চেয়ার টেনে বসলেন। তারপর উনার ঘন চুলোগুলোতে হাত চালাতে চালাতে বলে উঠলেন, মেয়েটা আমাদের ভার্সিটিতেই পড়ে। কি মারাত্মক মায়া তার চোখে মুখে। হাঁটতে হাঁটতে যখন ও পাশ ফিরে তাকিয়ে হঠাৎই হেসে উঠে, উফফো! বিশ্বাস করো, বুকটা কেঁপে উঠে আমার। ধমকা হাওয়ায় ওর লম্বা চুলগুলো যখন ঝাপটে পড়ে মুখে ইচ্ছে করে সামনে দাঁড় করিয়ে আলতো হাতে চুলগুলো গুজে দিই কানে। তারপর কপালে এঁকে দিই গভীর এক চুমু, পরম আদরে। ওর ভেজা ভেজা ঠোঁট আর সেই কালো গভীর তিলটা আমাকে বেসামাল করে দেই মুহূর্তেই। ওর কৌতূহল মাখা দুটো চোখ, নিচের ঠোঁট কামড়ে ধরে দুষ্টুমি মাখা সেই হাসি উফফফ ক্ষতবিক্ষত করে দেয়, বুকে হাত দিয়ে এখানটায় বড্ড নিষ্ঠুরভাবে। আর ওর চোখ মুখ লাল করে সেই রাগী রাগী চাহনি। সে জানেই না, যখন সে রেগে মেগে একের পর এক তর্কে লিপ্ত হয়, সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা তার প্রেমে হাবুডুবু খায় ক্রমাগত। ইচ্ছে করে জাস্ট খেয়ে ফেলি ওকে। মাঝে মাঝে ওর চোখের দিকে তাকিয়ে পুরো পৃথিবীর সামনে চিৎকার করে বলতে ইচ্ছে করে, তোকে চাই, তোকে চাই, আমার তো শুধু তোকেই চাই রে পাগলি। কি হয় আমায় একটু বুঝলে? আমি চোখ বড় বড় করে উনার দিকে তাকিয়ে আছি। এই খাটাসটার মনেও এত আবেগ? বাট মেয়েটাকে একে পেলে খুন করে ফেলতাম। অসভ্য মেয়ে। উনি আমার দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বললেন, কেমন বুঝলে? আমি জোরপূর্বক একটা হাসি দিলাম। যাই হোক, এই মেয়েটাকে তো খুঁজে বের করতেই হবে। হুহো। ভার্সিটির মাঠে বসে আছি। চিত্রা পাশে বসে বকবক করে চলেছে। ওকে থামিয়ে দিয়ে হঠাৎই বলে উঠলাম, এই চিতা বাঘ, আমাদের ভার্সিটির বেস্ট সুন্দরী কে রে? তুই? না, শ্রেয়া নামের মেয়েটাকে দেখেছিস? ম্যাথ ডিপার্টমেন্টের, অসম্ভব সুন্দরী, আমার থেকেও সুন্দর। সিনিয়র ভাইরা তো লাইন লাগিয়ে দিয়েছে।
ডট তাই নাকি ভ্রু কুচকে ডট হুমম ওই তো দেখ আসছে নেভি ব্লু কালার ড্রেস পরেছে যে ওই মেয়েটা ডট ওহ দেখতে তো সুন্দরী ডাক তো ওকে কথা আছে ডট ওর সাথে তোর কি কথা অবাক হয়ে ডট আরে ডাক তো দে পরে বলছি কি কথা ডট কিন্তু কি কথা সেটা তো বল ডট তুই কি খেয়াল করেছিস শুভ্র ভাইয়া ওর দিকে প্রেম প্রেম নজরে তাকিয়ে থাকে ডট কি হহ কি বলছিস তুই শ্রেয়াকে ইম্পসিবল শুভ্র ভাই কোনো মেয়ের দিকেই ওভাবে তাকায় না আমি যতবার দেখেছি উনি রাগী চোখে হোক খুশি খুশি চোখে হোক যতরকম চোখেই তাকাক ঘুরে ফিরে তোর দিকেই তাকাতে দেখেছি চুপ কিছু বুঝিস তুই তোর চোখ তো শুধু ছেলেদের পেট পর্যন্তই পৌঁছায় চোখের ভাষা কেমনে বুঝবি আরে শুভ্র ভাই আমার দিকে ভাই ভাই নজরে তাকায় আমরা তো কাজিন তাই আর শ্রেয়ার দিকে তাকায় প্রেম প্রেম নজরে শুভ্র ভাই নিজে আমায় বলেছে তাছাড়া আমার মধ্যে প্রেম নজরে তাকানোর মতো কিছু নাই বুঝছিস ডট এটা তোর ভুল ধারণা তোর মধ্যে কিছু নাই সেজন্যই তো ছেলেরা প্রপোজের ঢালি সাজায় তাই না ডট তুই থামবি ফাউল প্যাচাল বাদ দিয়ে ওকে ডাক শুভ্র শ্রেয়া দেখছিস নামটাও মিলে যায় ডট ডট শ্রেয়া মেয়েটা আমাদের সামনে বসে আছে সত্যি মেয়েটা অসম্ভব রূপবতী ছেলেদের প্রেমে পড়ার জন্য উপযুক্তও বটে শুভ্র ভাইয়ের জন্যও পারফেক্ট আমি মুচকি হেসে বলে উঠলাম ডট কেমন আছো শ্রেয়া ডট ভালো তুমি ডট আমিও ভালো আচ্ছা শুভ্র ভাইকে চেনো ডট আবরার শুভ্র কে না চিনে উনাকে উনি তো ভার্সিটি ক্রাশ ডট তোমারও ক্রাশ ডট অবভিয়াসলি ডট ওহ বলছিলাম কি তুমি কি জানো শুভ্র ভাইয়া ইজ ইন লাভ উইথ ইউ ডট ও আট অবাক হয়ে ডট আমার তো তাইই মনে হয় উনি তোমার দিকে কেমন করে তাকায় তুমি খেয়াল করনি সেদিন তুমি শাড়ি পরপ এসেছিলে ভাইয়া তো তোমার থেকে চোখি সরাতে পারছিল না আমি নিজের চোখে দেখেছি চিত্রাও তো দেখেছে জিজ্ঞেস করো ওকে এই চিত্রা বল দেখেছিস না ধাক্কা দিয়ে ডট হ্যাঁ হ্যাঁ দেখেছি তো দেখেছি ডট তারপর আমরা যখন উনাদের পাশ কাটিয়ে যাচ্ছিলাম উনি সাহেল ভাইয়াকে বলছিলেন মাশা আল্লাহ মেয়েটাকে কি কিউট লাগছে চিত্রা ভাইয়া বলেছিল না ডট হ হুমুম বলেছিল তো ডট ওহ মাই গড আমি পাগল হয়ে যাব কিন্তু উনি আমায় বলেননি কেন ডট আরে বুঝো না ক্রাশ আইকন নিজে থেকে বলবে নাকি তোমায় বলতে হবে একটু কাছাকাছি যাও হাতে হাত ধরো তবেই না হবে ডট কিভাবে কি করব কিছুই তো বুঝতে পারছি না ডট রিল্যাক্স আমি আছি কেন শুনো কাল তুমি শাড়ি পরে আসো উনি বলেছেন শাড়িতে তোমায় নাকি হট লাগে তারপর সামনের রিইউনিয়নের জন্য যে ভলেন্টিয়ার নেওয়া হচ্ছে সেটা নিয়ে ভাইয়ার সাথে কথা বলতে যাবে তাহলেই কাহিনী ঘটবে শাড়িতেই আর ফর রোমান্স শুরু হবে এবার শয়তানি হাসি দিয়ে ডট ঘুম থেকে উঠতে উঠতে 9টা একদম সময় নেই হাতে কোনোরকম মুখে চোখে পানি দিয়ে ড্রেসটা চেঞ্জ করে নিলাম চুল আঁচড়ানোর সময় নেই হাতে তাই লাল উড়োনাটা দিয়ে মাথা ঢেকেই ব্যাগ নিয়ে রওনা দিলাম ভার্সিটি লেট হলে সব প্ল্যানিং ভেস্তে যাবে চিত্রাও আছপ আমার সাথে কিন্তু তার মুখ অফ তার কাছে ব্যাপারটা মোটেও ভালো লাগছে না তার ধারণা খুব শীঘ্রই আমরা শুভ্র ভাইয়া প্রদত্ত বাস খাব অবশেষে শ্রেয়া এলো মেজেন্টা শাড়িতে মারাত্মক সুন্দরী লাগছে ওকে ছেলে হলে নগদে প্রপোজ করে দিতাম ওকে এখন বুঝতে পারছি শুভ্র ভাইয়া যেন তেন মেয়ের প্রেমে পড়েনি আমরা অনেক খুঁজে শুভ্র ভাইকে খুঁজে বের করে অডিটোরিয়ামে এসে দাঁড়ালাম শ্রেয়াকে দেখে সব ছেলেরা হাঁ করে তাকিয়ে আছে শুভ্র ভাইয়া আমাদের দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলে উঠলেন কিছু বলবে এবার উনার সামনে গিয়ে দাঁড়ালাম শ্রেয়া উনার সাথে কথা বলছে আমি এদিক ওদিক দেখছি কে কি করছে হঠাৎ চিত্রার হাতের খোঁচায় ওর দিকে তাকলাম ও ফিসফিসিয়ে বলে উঠল দেখ শুভ্র ভাইয়া তোর দিকেই তাকিয়ে আছে আমিও আর চোখে তাকালাম হ্যাঁ উনি আমার দিকেই তাকিয়ে আছেন আমাকে তাকাতে দেখেই শ্রেয়াকে মাঝপথে থামিয়ে দিয়ে বলে উঠলেন তুমি ব্রেকফাস্ট করেছ সকালে এটা কি খাবার কথা জিজ্ঞেস করার সময় শ্রেয়া উনাকে কত ইম্পর্টেন্ট কথা বলছে আর উনি আবারও বলে উঠলেন কিছু জিজ্ঞেস করছি আমি খেয়েছ সকালে আর ঔষধ আমি ঢোক গিলে নিয়ে বলে উঠলাম ভাইয়া শ্রেয়ার কথাটা বেশি ইম্পর্টেন্ট কিন্তু কে শোনে কার কথা
উনি সাব্বির ভাইকে ডেকে শ্রেয়ার সাথে এই বিষয়ে ডিসকাশন করতে বলে আমার কাছে এসে বললেন, চলো খাবে। লও ঠেলা। প্ল্যানের 12টা বাজিয়ে ভাই আমাকে খাবার অফার করছে। ভাবা যায়, অসহ্য।